ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি বিতান কাসাই চূর্ণি এবং কল্পনা ড্রয়িং রুমে বসে আচার বড়ি পাঁপড় বানাতে থাকে। তখন ঠাম্মি এসে বলে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে সন্ধে, আবার এখন রাত 10টা বেজে গেল, সেই সকালে দুমুঠো মুড়ি খেয়ে কাজে বসেছিস, এখন অব্দি তোদের কাজ শেষ হলো না? তখন ঝাঁপি বলে ঠাম্মি কষ্ট করলে কেষ্ট মেলে, আমরা সবাই মিলে একটু কষ্ট করে দেখি না স্বপ্ন পূরণ করতে পারি কিনা। পরক্ষণে ঠাম্মি বলে আমাদের বাড়িতে মেয়েদের ব্যবসা করার কোনো রীতি ছিল না, তাছাড়া কিভাবে যে দামোদর তোর ব্যবসা করার কথায় রাজি হলো সেটাই বুঝে উঠতে পারিনি। আমাদের বাড়ির মেয়েরা কখনোই কিছু করতে পারে না, আমি নিজেও কখনো কিছু করতে পারিনি, শুধু ওই হেসেল আর সেলাইয়ের কাজ ছাড়া। ঠাম্মি এটাও বলে যে তবে আমার রান্নার প্রশংসা সবাই করত। এদিকে ঝাঁপি দিয়াকে বলে অনেক রাত হয়েছে, তুই বাড়িতে যা, না হলে মা আবার টেনশন করবে। অপরদিকে আমরা দেখতে পাই আড়ালে দাঁড়িয়ে অজন্তা মনে মনে বলে তোদের ব্যবসা করার শখ মিটে যাবে, একটু পরে যখন সবাই খেতে আসবে তখন দেখব কিভাবে তুই সবাইকে খেতে দিস। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই দামোদর এবং অজয়ের বাবা এসে বলে খিদের চোচো করছে, আমাদের কিছু খেতে দাও। এরপর ঝাঁপি সবাইকে খেতে দেবার জন্য রান্নাঘরে গিয়ে কোনো খাবার না দেখতে পেয়ে কল্পনাকে এসে বলে কাকি এত কাজের চাপে রাতের খাবার তাই তো করা হয়নি, এখন সবাইকে কি খেতে দেব? তখন কল্পনা বলে সব আমার দোষ, আমি যে কেন দেখলাম না রান্নাঘরটা। এদিকে অজয়ের বাবা বলে সবাই ব্যবসার কাজে গিয়ে রাতে কি খাবে সেটাই ভুলে গেছে, হেসেল ঘরের মাথায় ভুলে গেছে, ব্যবসা করব বললেই তো আর ব্যবসা করা যায় না, আগে হেসেল ঘর সামলে তারপর ব্যবসা করবে। এদিকে আমাদের খিদে পেট চোচো করছে আর এরা এখানে বসে ব্যবসা করছে। একটু পরে সেখানে দীপ আসে এবং অজয়ের বাবা বলে আজকে আর খেতে হবে না দীপ, সারাদিন খাটাখাটনি করে এসে একটু খেয়ে যে ঘুমোবো, বাড়িতে হবে না। অন্যদিকে ঠাম্মি বলে আমি তো বড় বৌমাকে বলেছিলাম যতদিন ছোট বৌমা এসব কাজে ব্যস্ত থাকবে ততদিন হেসেল ঘরটা বড় বৌমা সামলাবে, তাহলে সে রান্না না করে কোথায় গেছে? পরবর্তীতে কাসায় গিয়ে অজন্তা খা ড্রয়িং রুমে নিয়ে আসে, তখন অজন্তা বলে বা আপনি জানেন না আজকে একাদশী, আর একাদশীর দিনে আমার বাতের ব্যথাটা কেমন বাড়ে, তাছাড়া আমি রান্নাঘরে গিয়েছিলাম, আমার এত ব্যথা আমি হাত তুলতেই পারলাম না, সেজন্য আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এদিকে কাসাই তার মায়ের হাত টিপে দিচ্ছে। সবার এমন কথাবার্তা শুনে ঝাঁপি বলে আমি থাকতে তোমাদের এত চিন্তা কিসের, আমি এক্ষুনি তোমাদের খাবার রেডি করে দিচ্ছি, হয়তো তোমাদের এখন মাছ ডাল ভাত করে দিতে পারবো না, যদি লুচি আলুর দম করে দিই তাহলে চলবে তো? দামোদর বলে চলবে না মানে দৌড়াবে, তুই তাড়াতাড়ি গিয়ে একটু রান্নাটা বসা, আমাদের খুব খিদে লেগেছে। পরক্ষণে ছাপি বলে বাবা তোমার হিসেব ঘর থেকে একটু ময়দা বের করে দাও না। তখন দামোদর বলে কিন্তু পাতলা পাতলা করে বেলবি, আর সকালে আমি ছোট বউকে তেল মশলা যাবতীয় সবকিছু দিয়েছি, সেটা দিয়ে রান্না শেষ করবে। এটা বলেই দামোদর ঝাঁপিকে ময়দা বের করে দেয়। পরের সিনে ঝাঁপি রান্নাঘরে গিয়ে মনে মনে বলে আমি কখনো রান্নাঘরে সবার খাবার রান্না করিনি, কিন্তু এখন সবার চাপে পড়ে আসতে হয়েছে, আর কাকিমা যে আমাকে মেকানি চুবানি খাওয়ানোর জন্য এটা করলো সেটা আমি ভালোই বুঝতে পারছি, আমাকে এমন হেনস্থা করার জন্যই রান্নাঘরে ঢোকার পারমিশন দিয়েছে। ঝাঁপি মনে মনে এটাও বলে যে সবার এতগুলো লুচি তরকারি আমি একা একা কিভাবে বানাবো, সবাই অন্তত 5টা করে লুচি খাবে, 5টা করে বানাতে গেলে 50টা লুচি বানাতে হবে, এতগুলো লুচি আলুর দম আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু জেঠিমার সামনে আমি কখনোই মাথা নত করব না। এটা বলেই ঝাঁপি কাজে লেগে পড়ে। অপরদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই কাসাই ঠাম্মিকে বলে ঝাঁপি একা একা এতগুলো মানুষের খাবার রান্না করতে পারবে না, আমি গিয়ে একটু সাহায্য করি। তখন ঠাম্মি কাসাইকে ফিসফিস করে বলে তুই কেন যাবি, দেখছিস না তোর দাদাভাই ওখানে দাঁড়িয়েছে, কিছু একটা ব্যবস্থা কর যাতে দীপ রান্নাঘরে যায়। পরক্ষণে কাসাই কিছু না বলতে ঠাম্মি বলে সবাই তো এখন কাজ করছে, সবার হাত জোড়ে আছে, শুধু আমার হাত ফাঁকা, আমি গিয়ে মেয়েটাকে একটু সাহায্য করি, এতগুলো রাবণের রান্না করা কি সহজ কথা? ঠিক তখনই দীপ এসে বলে ঠাম্মি তুমি কোথাও যাবে না, তোমার তো কোমরে ব্যথা, তুমি এখানে বসো, আমি রান্নাঘরে যাচ্ছি। দীপের মুখে রান্নাঘরে যাওয়ার কথা শুনে অজন্তা বলে বাবান তুই যাবি রান্নাঘরে, তুই এখানে থাক, আমি যাচ্ছি। এদিকে কাসাই চূর্ণি অজন্তাকে জাপড়ে ধরে বলে তোমার হাতে তো ব্যথা, তোমার রান্নাঘরে যেতে হবে না, দাদাভাই যাচ্ছে, এখানে বসো, আমি তোমার হাত টিপে দিই। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি রান্নাঘরে রান্না করছিল, সেখানে দীপ গিয়ে বলে ময়দা মাখানো কি শেষ হয়েছে, তাছাড়া রান্না করতে তোর অনেক লেট হয়ে যাবে, আমি লুচি বলে দিয়েছি, তুই ভেজে ফেল। তখন ঝাঁপি বলে তুমি পারবে, তখন দীপ বলে আমি দেশের বাইরে ছিলাম, তাই তোর থেকে রান্নার হাত আমার অনেক ভালো। এটাই দীপ আর ঝাঁপি রান্না করতে থাকে, পরবর্তীতে রান্না শেষে সবাইকে খেতে দেয় এবং দীপ বলে অনেক রাত হয়েছে, এবার তুই খেয়ে নে। ঝাঁপি রান্নাঘরে গিয়ে 3টে লুচি দেখতে পাই, পরক্ষণে দীপ আসতেই ঝাঁপি বলেও 3টে লুচি আছে, তুমি এগুলো খেয়ে নাও, তাহলে আমি তোমাকে নুডলস রান্না করে দিচ্ছি, আর আমি না হয় জল বাতাসা খেয়ে নেব। তখনই দীপ 3টে লুচি অর্ধেক ভাগ করে আর বলে আমার জন্য এত স্যাক্রিফাইস করতে হবে না, তোর এই স্যাক্রিফাইসের কোনো মূল্য তুই কখনোই পাবি বা। এটা বলেই দীপ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কাসাই চূর্ণি কল্পনা আচারগুলো রেডি করছিল। কিছুক্ষণ পরে কাসাই চূর্ণি রান্নাঘরে গিয়ে ঝাঁপিকে বলে তুই এইভাবে অর্ধেক লুচি নিয়ে মুখ থুবলে দাঁড়িয়ে আছিস কেন? তখন ঝাঁপি বলে তোমাদের দাদাভাই অর্ধেক লুচি অর্ধেক পৃথিবীর ভালোবাসা ধরিয়ে দিয়ে চলে গেল। এটা বলেই ঝাঁপি খেতে শুরু করে। আগামী পর্বে আমরা দেখতে পাব বস্তিতে থাকা ভগবান জেঠু এবং বাকি ভিখারিরা আসতেই ঝাঁপি বলে তোমাদের এই অবস্থা কিভাবে হলো? তখন ভগবান জেঠু বলে আমরা আগে যার হয়ে ভিক্ষা করতাম সে আমাদের এই অবস্থা করে বলেছে আমরা যার হয়ে ব্যবসা করি তার বাড়িতে যেন গিয়ে থাকে। পরক্ষণে দীপ বলে ওঠে এবার তুই কি করবি, যাকে তাকে দিয়ে ব্যবসা করানো যায় না। পরবর্তীতে ঝাঁপি বলে আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি নতুন জীবন দেব, সেহেতু আমি আমার কথা রাখব, আমি তোমাদের নতুন করে ব্যবসা শুরু করাবো, তোমরা আবার ব্যবসা শুরু করবে।